কোনো কিছু অর্জন বা লক্ষ্য পূরণ, সেটাই হচ্ছে সাকসেস। এবার একজন কেউ সাকসেস পেতে পারে অনেক উপায়ে, মানে কেউ হয়তো খুব ভালো ক্রিকেট খেলে, বা কেউ হয়তো খুব ভালো গান করে, কেউ ছবি আঁকে। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের, শুধু পশ্চিমবঙ্গের বলবো না, মানে সমস্ত বেশিরভাগ বেকার যুবক যুবতীদের একটাই লক্ষ্য, সেটা কি, যে হচ্ছে একটা সরকারি চাকরি অর্জন করা। তো বর্তমানে যেহেতু অন্যান্য এক্সামিনেশন প্রায় বন্ধের মুখে, মানে সেইভাবে নিয়োগ হচ্ছে না, তো সেই দিক থেকে বলতে গেলে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সাব ইন্সপেক্টর বা হচ্ছে যে কনস্টেবল, এই পদটা নিয়োগ কিন্তু মোটামুটি কন্টিনিউয়াস হচ্ছে রেগুলারিটি মেনটেন করে। তো এই কারণের জন্য বর্তমানে বেশিরভাগ স্টুডেন্ট সবাই কিন্তু এই পরীক্ষাটার দিকে ফোকাস করেছে। কিন্তু দেখো, কিছু ক্ষেত্রে মানে কয়েকটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে। একটা গোপাল কৃষ্ণ ভট্টাচার্যের আমি একটা গল্প পড়েছিলাম, যে একটা আঠার মধ্যে দিয়ে কিছু পিঁপড়ে যখন যায়, তখন কি হয়েছিল, সেই আঠাগুলোর মধ্যে জড়িয়ে গিয়েছিল। তো পরবর্তীকালে কি হলো, দূরে যে পিঁপড়েগুলো ছিল, তারা কি করলো, একটু বুদ্ধি করলো, এবং সারা দিনে কি করলো, তারা নুড়ি কাকড় আস্তে আস্তে সেই আঠাটার উপর জড়ো করলো এবং তার উপর দিয়ে গেল। ধরো তোমার সাঁতার কাটার খুব ইচ্ছে হয়েছে, তুমি নদীর পাশ দিয়ে যাচ্ছ, তুমি যদি ভাবো যে আমি এক্ষুনি সাঁতার কাটবো এবং নদীর উপরে ঝাঁপিয়ে পড়লে, তাহলে কি হবে? গहराई जाने बिना पानी में छलांग नहीं लगाते मुन्ना, नहीं तो डूब जाओगे। তাই কোনো কিছু লক্ষ্যে পৌঁছানোর আগে তোমাকে কি করতে হবে, সুচিন্তিত সুপরিকল্পনা তোমাকে নিতে হবে, তবেই তুমি একটা লক্ষ্যে তুমি পৌঁছাতে পারো। এবার তোমার টার্গেট যদি বা তোমার লক্ষ্য যদি হয় যে ডাব্লিউবিপির কনস্টেবল বা হচ্ছে এসআই, তাহলে তোমাকে কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে, কনস্টেবলের ক্ষেত্রে তোমরা জানো যে মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, আর যারা সাব ইন্সপেক্টর করবে তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন লাগবে। গ্র্যাজুয়েশন থাকলে তুমি দুটোর জন্যই অ্যাপ্লিকেবল। দ্বিতীয় নম্বর হচ্ছে হাইট, 167 সেন্টিমিটার ন্যূনতম হাইট লাগবে। যাদের ক্ষেত্রে ছাড় আছে কাস্ট সার্টিফিকেট বা কাস্ট কোটায়, সেটা আমি বলছি না, রিজার্ভেশন। তো 167 সেমি তোমার হাইট লাগবে। যাদের ক্ষেত্রে বয়স 22 বছর বা তার বেশি হয়ে গেছে বায়োলজিক্যালি, তাদের ক্ষেত্রে হাইট বাড়বে না, তাই দেখে নাও। যদি 1 সেন্টিমিটার যদি কম থাকে, তাহলে এক্সারসাইজ করে বা কোনোভাবে বাড়ানো যেতে পারে। আর তার কম যদি হয়, তাহলে আমি বলবো এই লাইনে এসে টাইম নষ্ট করার কোনো মানে লাভ হয় না, তার কারণ তুমি হাইটে বাদ যাবে। তারপরে হচ্ছে ওয়েটটা ঠিক আছে কিনা দেখে নাও। ওয়েটটা হয়তো গেন করা যায়, মানে এক্সপার্টের কাছে অ্যাডভাইস নিতে পারো যে এই ওয়েট আছে, তুমি এখানে বাড়াতে পারো বা লুজ করতে পারো কিনা, সেই ব্যাপারটা চিন্তা নেই। তবে হাইটটা মাস্ট, মানে হাইটটা তোমার কিন্তু লাগবে। এবার এই ফিজিক্যাল মেজারমেন্ট হয়ে গেল, তারপরে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। মানে তুমি দেখো যে কনস্টেবলে যারা মেল ক্যান্ডিডেট, যে তুমি 1600 মিটার কভার করতে পারবে কিনা 6.5 মিনিটে, তোমার মধ্যে সেই এফিসিয়েন্সি বা সেই মনোবলটা আছে কিনা, পারবে কিনা, আগে সেটা দেখো। তার কারণ এতগুলো তুমি পরীক্ষায় ভালো দিলে, তারপরে মেজারমেন্ট আছে, কিন্তু তুমি যদি রান যদি না পারো, তাহলে ওখানেই বাদ চলে গেলে। তাই সেই জন্য আগে এই জিনিসগুলো দেখে নিতে হবে যে এইগুলো আছে কিনা। আগে এইগুলো যদি থাকে, কারণ একটা পুলিশের জন্য শুধুমাত্র নলেজ সাফিসিয়েন্ট নয়, তার হচ্ছে যে ফিজিক্যাল স্ট্রেংথ প্লাস হচ্ছে নলেজ, এই দুটো একদম সমানভাবে দরকার, তবেই তুমি পুলিশ লাইনে আসতে পারবে। এবার এইগুলো যদি দেখো যে তোমার না ঠিকঠাক আছে, তুমি পারবে, তাহলে এবার এসো, আমি এবার পরীক্ষার বিষয়ে কথা বলছি। প্রথমে তোমাকে ফোকাস করতে হবে কোন জায়গাটা। এক নম্বর হচ্ছে জেনারেল স্টাডি। যে কোনো এক্সামিনেশনের ক্ষেত্রে দেখবে জেনারেল স্টাডি হচ্ছে মাস্ট, মানে জেনারেল স্টাডিতে সিংহভাগ কোশ্চেন কিন্তু আসে। এবার জেনারেল স্টাডির ব্যাপার হচ্ছে কোশ্চেন আসে, এবার কোন কোন জায়গাগুলো থেকে পড়বে। দেখো, লাস্ট বারে কনস্টেবল বা এসআই যারা 0.3 0.4 বা 1 থেকে 5 নম্বরের ডিফারেন্সের জন্য যারা পায়নি, তারা তো নেক্সট এক্সামিনেশন গুলোতে তোমাকে ছেড়ে কথা বলবে না। তারা যদি একদম এখন থেকে যদি কনসেন্ট্রেট থাকে, মানে দৃঢ় প্রতিজ্ঞ থাকে যে না, আমাকে পরের বারটাতে লাগাতেই হবে, তাহলে সেই কারণের জন্য তোমার এসআই এ যদি 1000 সিট থাকে, তার মানে ওই 300-400 ক্যান্ডিডেটকে ছেড়ে দিতে হবে। কনস্টেবলে যদি 8000 সিট থাকে, তাহলে প্রায় 2 থেকে 3000 ক্যান্ডিডেটকে ছেড়ে দিতে হবে। মানে নতুন নিউ কামার তোমরা যারা আসছো, তাহলে নিউ কামারদেরকে কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে। যাদের বেসিকও এখন থেকে ঠিকঠাক ক্লিয়ার নেই, তাদের ক্ষেত্রে অন্তত 1 বছর তাকে প্র্যাকটিস করতে হবে। আর যারা মোটামুটি হয়তো অল্পের জন্য পারছো না, 4 নম্বর 5 নম্বর কি 10 নম্বরের জন্য পারেনি, বেসিক মোটামুটি ঠিক আছে, প্র্যাকটিসের দরকার আছে, তো তাদের ক্ষেত্রে আমি বলছি দেখো যে চ্যাপ্টার ওয়াইজ তোমাকে পড়তে হবে। এখন যেটা হচ্ছে, আগেকার দিনে হিস্ট্রি থেকে বেশি কোশ্চেন আসতো, কিন্তু এখন দেখবে জেনারেল সায়েন্স থেকে কিন্তু বেশি কোশ্চেন আসে। তাহলে আমি পরপর জেনারেল সায়েন্স টপিক ওয়াইজ তোমাদেরকে বলছি, এই জিনিসগুলো আস্তে আস্তে পড়ো।
তাহলে দেখবে মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যে তুমি পুরো সিলেবাসটা একবার কমপ্লিট করে নিতে পারবে। তারপর থেকে তুমি তখন প্র্যাকটিস বা রিভাইজ করো। তাহলে চলো আমি প্রথমে জেনারেল সায়েন্স দিয়ে বলবো যে কোন কোন টপিকগুলো তুমি কভার করবে। সে তুমি যে কোনো এক্সামিনেশনে দাও না কেন, কনস্টেবল হোক বা এসআই হোক বা অন্যান্য এক্সামিনেশন হোক, মানে এই সমস্ত জিনিসগুলো যদি তুমি তৈরি করে নাও চ্যাপ্টার ওয়াইজ, তাহলে যে কোনো এক্সামিনেশনের ক্ষেত্রে তুমি ক্র্যাক করতে পারবে। ফার্স্টে আমরা কি করবো, ভৌত বিজ্ঞান ফিজিক্যাল সায়েন্সের পার্টে চলে এসো। প্রথমে কি করব যে গতীয় তত্ত্ব যেটা আছে বা হচ্ছে কাইনামেটিক যেটা আছে, নিউটনস ল কাইনামেটিক বা হচ্ছে নিউটনসের বিভিন্ন যে সূত্র আছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তারপরে তোমার স্মরণ ত্বরণ বেগ দ্রুতি, এই যে সমস্ত জিনিসগুলো আছে এইগুলো জাস্ট ডেপথে ঢুকতে হবে না, এইগুলো সংজ্ঞা কি আর এদের একক কি বা মাত্রা কি এই জিনিসগুলো করে নাও। তারপরে ফিজিক্সের মধ্যে চলে আসছি ওয়ার্ক, তারপরে হচ্ছে পাওয়ার এনার্জি। এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট বাদ বললাম, সেটা হচ্ছে ভরবেগ। তারপর যে নিউটনের তৃতীয় গতিসূত্র, প্রথম দ্বিতীয় গতিসূত্র, এই সূত্রগুলো স্মরণ বেগ ত্বরণ আর একবার বলে দিলাম। তারপর যে ওয়ার্ক পাওয়ার এনার্জি, এইগুলো জাস্ট কিছুই না, এইগুলো ডেফিনেশন করবে আর হচ্ছে ইউনিট করবে। এবারে তারপর তাপের চ্যাপ্টারে চলে এসো, তাপ আর উষ্ণতার মধ্যে কি বেসিক ডিফারেন্স সেটা করতে হবে। তারপরে এখানে এককগুলো করতে হবে। তারপরে তোমার লিনতাপ কি, লিনতাপ কাকে বলে, এইগুলো করতে হবে। তারপরে তুমি নেক্সট চলে এসো পরমাণুর গঠনে। পরমাণুর গঠনের মধ্যে কি করতে হবে, ইলেকট্রন প্রোটন এগুলো কাকে বলে, পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে, ভর সংখ্যা কাকে বলে, এবং 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো আছে অর্থাৎ হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন এরকম ভাবে যে আছে ওইগুলো পরপর মানে কার কত পরমাণু ক্রমাঙ্ক সেইগুলো মুখস্থ করো। ঠিক আছে, এইগুলো করলে পরে তোমার এই কেমিস্ট্রি পিরিয়ডিক টেবিল পর্যায় সারণী যেটা সেটাও হয়ে যাবে। ফিজিক্সের এবার যেটা ইম্পর্টেন্ট আছে মডার্ন ফিজিক্স বা হচ্ছে যেমন তেজস্ক্রিয়তা। এই তেজস্ক্রিয়তা পোর্শনে তেজস্ক্রিয়তা কাকে বলে, তারপরে এই ধর্মগুলো, তারপর যে আলফা বিটা কণা, আলফা বিটা গামা যে কণাগুলো থাকে এই কণাগুলোর বৈশিষ্ট্য, কার কত ভর কার কত ভীষণ ক্ষমতা, এগুলো একটু দেখে নেবে। এবার ইম্পর্টেন্ট সব থেকে চ্যাপ্টার যেটা যেমন কোয়েশ্চেন আসবেই তোমার ফিজিক্সের চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে লাইট মানে হচ্ছে আলো। এখান থেকে বাদ দিয়ে কোনোদিন হয় না, মানে যে কোনো এক্সামিনেশনের ক্ষেত্রে আলো থেকে কোয়েশ্চেন আসবে। আলো থেকে কোনগুলো করবে, যেমন প্রতিফলন, তারপরে হচ্ছে প্রতিসরণ, তারপরে হচ্ছে প্রতিসরাঙ্ক, প্রতিফলনের সূত্রগুলো, প্রতিসরাঙ্কের এই প্রতিসরণের সূত্র দুটো, আর যেটা আছে যে টোটাল ইন্টারনাল অর্থাৎ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সংকট কোণ, তারপর যে আলোর বিক্ষেপণ মানে তোমাকে জাস্ট বিভিন্ন যেগুলো হয় যে গোধূলি কোন কারণের জন্য হয়, তারপর সূর্যকে এই আকাশকে নীল দেখা যায় কেন কোন কারণের জন্য, জাস্ট এইগুলো। তারপরে তোমার যে 7টা তরঙ্গ মানে 7টা যে আলো আছে মানে বর্ণালী, আলোর বর্ণালী অর্থাৎ বেনিয়া সহকলা যেটা আমরা বলি, বেনিয়া সহকলা। এইরকম করে কি হয় যে যেমন নিচে যে আলোটা থাকে সেই আলোটা যেমন প্রতিসরাঙ্ক সব থেকে বেশি হয়, উপরে যার কম হয়, আর উপরের গুলো আলো তরঙ্গ দৈর্ঘ্য বা বেগ বেশি হয়। এই জিনিসগুলো তুমি পরপর করে নিলে। তারপরে যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য আছে এই আলোগুলোর, সেই তরঙ্গ দৈর্ঘ্যের কার সব থেকে বেশি কার সব থেকে কম, এই জিনিসটা একটু দেখে নেবে। আর আরেকটা হচ্ছে সেটা হচ্ছে শব্দ থেকে অল্প মতো করে নিলেই হবে, যে শব্দের সীমা কত, মানে কত থেকে কত কম্পাঙ্কের মধ্যে হলে সীমা হয়, এই জিনিসটা একটু দেখে নেবে। বাস, ফিজিক্স তোমাদের কমপ্লিট হয়ে গেল, এইটুকু করলেই হবে। কেমিস্ট্রি পোর্শনের মধ্যে কি আছে, কেমিস্ট্রি পোর্শনের মধ্যে হচ্ছে পদার্থের বিভিন্ন শ্রেণী বিভাগ, কঠিন তরল গ্যাসীয় যে বিভিন্ন শ্রেণী বিভাগ আছে সেগুলো করলে। তারপরে তুমি করবে কি যে কোন কোন মিশ্রণের দ্বারা বা কোন কোন উপায়ে আলাদা করা হয়, মানে যেমন হয়তো বলে ইথাইল অ্যালকোহল আর জলকে কিভাবে আলাদা করবে, যেমন এটা আলাদা আলাদা স্ফুটনাঙ্ক আছে, তো স্ফুটনাঙ্ক পদ্ধতি মানে পাতন পদ্ধতিতে দ্বারা পৃথক করবে, এইরকম ভাবে এইগুলো আছে। আর বিভিন্ন প্রয়োজনীয় উপাদান যেগুলো আছে, বিভিন্ন প্রয়োজনীয় ধাতু আছে, বিভিন্ন প্রয়োজনীয় উপাদান বা ধাতু, যেমন হয়তো বললো যে অ্যালুমিনিয়ামের কাজ কি, বা হয়তো গ্যালভানাইজেশন কাকে বলে, তারপর কাপড় কাচা সোডা সংকেত কি, এইরকম টাইপের যেগুলো আছে। তারপরে ইথাইল অ্যালকোহল এর ব্যবহার। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা চ্যাপ্টার হচ্ছে সেটা হচ্ছে পর্যায় সারণী। এই পর্যায় সারণী এটা যদি তুমি করে নিতে পারো তাহলে যে কোনো কোশ্চেন প্রায় হয়ে যাবে, কারণ পর্যায় সারণীর মধ্যে সমস্ত মৌলগুলোর তোমার বৈশিষ্ট্যগুলো দেওয়া থাকে, তো সেইগুলো করে নেবে। কেমিস্ট্রি পোর্শনে অতটা খুব একটা বেশি ডেপথে চাই না। তারপর হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, মোল সংখ্যা, এইগুলো মোটামুটি করলেই তোমার কেমিস্ট্রিটা কভার হয়ে গেল। আর যেটা জৈব রসায়ন চ্যাপ্টারে থাকে, জৈব রসায়নে বেশি গঠন ফঠনে যেতে হবে না, বিভিন্ন যেগুলো থাকে তার ব্যবহার, হয়তো ইথিলিন মানে কোন গ্যাস ফল পাকাতে ব্যবহার করা হয়, ইথিলিন গ্যাস, তারপরে অক্সিঅ্যাসিটিলিন শিখা ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়, এইরকম ভাবে তুমি কেমিস্ট্রি পোর্শনটাকে কমপ্লিট করে নাও।
তো একইভাবে এবার কি করবে, তুমি বায়োলজি পার্টে যদি ঢুকে যাও তাহলে বায়োলজি পার্টের মধ্যে তুমি সেল প্রথমে শুরু করো কোষ দিয়ে, মানে কোনটা সব থেকে ছোট কোষ বা কোষ আবিষ্কার করে সজীব কে আবিষ্কার, মানে কোষ আবিষ্কার কে করে। তারপরে বিভিন্ন কোষীয় অঙ্গাণু যেগুলো আছে, মানে তোমার নিউক্লিয়াস, সেন্ট্রোজোম, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, তারপর যে প্লাস্টিড, এইগুলো প্লাস্টিডে যদি কোনো শ্রেণীবিভাগ থাকে বা কোনটাকে কি বলে, যেমন হয়তো নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়, তারপরে কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। এইভাবে তুমি চ্যাপ্টার ওয়াইজ পরপর করো আর নোট করো। তারপর ডিএনএ আরএনএ পোর্শনে চলে আসে, ওখান থেকে একটু উপাদান যেগুলো আছে সেগুলো বা পুরো নামটা করো। আর সব থেকে ইম্পর্টেন্ট বায়োলজি পোর্শনে সেটা হচ্ছে নিউট্রিশন, পুষ্টি, মানে যে 6টা উপাদান আছে, বা ভিটামিন পোর্শন যেগুলো আছে, মানে কোন ভিটামিনের কি কাজ, ওই জায়গাটা ভালো করে করো। নিউট্রিশন পোর্শন থেকে একটা বা দুটো কোশ্চেন পাবে। তারপরে চলে আসো তুমি হরমোনের চ্যাপ্টারে। হরমোনের দুটো ভাগে ভাগ করা যায়, উদ্ভিদ হরমোন, পানি হরমোন। উদ্ভিদ হরমোন যে 3টে আছে এবং কোনটা কোন জাতীয় হরমোন, হয়তো প্রোটিন ধর্মী, অ্যামাইনো ধর্মী, স্টেরয়েড ধর্মী, কোনটা কোন জাতীয় হরমোন বা গ্লাইকোপ্রোটিন ধর্মী, এইগুলো করে নাও। হরমোনের চ্যাপ্টার শেষ হয়ে গেলে উদ্ভিদ হরমোন, পানি হরমোন। তারপরে চলে আসো তুমি সংবহন তন্ত্রে, অর্থাৎ রক্ত মানে সংবহন তন্ত্রের মধ্যে পড়ছে রক্ত, তারপরে হচ্ছে হৃৎপিণ্ড। এইগুলো হৃৎপিণ্ডের গঠন, তারপরে রক্তর বিভিন্ন উপাদান, তারপরে রক্তর যে শ্রেণীবিভাগগুলো আছে তাদের কোনটার কাজ কি। তারপরে তুমি চলে এসো মস্তিষ্ক, বৃক্ক, চোখ, কান, এই যে ইম্পর্টেন্ট অর্গানগুলো আছে সেইগুলো। আর রেচন তন্ত্র যেটা আছে সেইটা একটু হালকা করে দেখে নেবে। তারপর যেটা তোমার কোষ বিভাজনের চ্যাপ্টার আছে, কোষ বিভাজনে খুব একটা ডেপথে যাওয়া দরকার নেই, মেনের ক্ষেত্রে খুব একটা আসবে না, পিলির ক্ষেত্রে আসতে পারে। তো কোষ বিভাজনের কোন দশায় কি হয় ছোট ছোট করে একটু পয়েন্ট করে নাও। তারপর তুমি চলে আসো যে অভিযোজন ও অভিব্যক্তি চ্যাপ্টারে। অভিযোজন অভিব্যক্তিতে ওখানে সব করা দরকার নেই, ল্যামার্ক বা ডারউইন যে মতবাদগুলো শুধু দিয়েছিল সেইগুলো তোমাকে মনে রাখতে হবে। হয়তো তোমাকে জাস্ট বলে যে প্রাকৃতিক নির্বাচনবাদ বা হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম, এইগুলো কার অভিমত, মানে কে বলেছিল। এইরকম ভাবে তোমার লাইফ সায়েন্সটা হয়ে গেল, অর্থাৎ সায়েন্স পার্টটা কমপ্লিট হয়ে গেল। এবার চলে এসো হিস্ট্রি পার্টে। হিস্ট্রি পার্টে কিন্তু তোমরা যারা এসআই এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে বলি যে হিস্ট্রি পার্টে তোমাদের যেটা এনসিয়েন্ট হিস্ট্রি বা মিডিয়াভেল সেই জায়গাগুলো থেকে তোমার পিলিতে কোশ্চেন আসবে, কিন্তু মেনে কোশ্চেন যেটা আছে তোমাদের ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল থেকে শুধু কোশ্চেন আসে। কিভাবে শুরু করবে, প্রথম থেকে হরপ্পা, মহেঞ্জোদারো বা মেহেরগড় সভ্যতা যেগুলো আছে কত সালে আবিষ্কার হয় এবং কারা আবিষ্কার করে। তারপরে চলেছে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, তারপর সুফিবাদী, ভক্তিবাদী আন্দোলন। এবার মধ্যযুগ যেটা ঢুকে যায়, মানে বিভিন্ন তোমার ওই অধীনতামূলক সত্যবিলোপ নীতি, ওই সময়টাতে যেগুলো হয়েছিল ওই নীতিগুলো ছোট ছোট, মানে যে একদম যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলোই করবে। ডব্লিউবিসিএস এর মতো অত মানে ডিটেলসে ঢোকার দরকার নেই। এবার তুমি ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলটাকে ভালো করে করবে। হ্যাঁ, তার মধ্যে যেটা বলি সুলতানি যুগ আর মোগল যুগ, মানে মিডিয়াভেলের মধ্যে সুলতানি যুগ আর মোগল যুগ, এটা তুমি চ্যাপ্টার ওয়াইজ মানে সিকুয়েন্স অনুযায়ী করো যে কে কখন রাজা ছিল বা কার পরে কে সিংহাসনে বসে। আর তাদের যদি কোনো ইম্পর্টেন্ট মন্ত্রী টন্ত্রীদের নাম থাকে বা তাদের সময়ে কেউ যদি বাইরে থেকে মানে বিদেশ থেকে ভ্রমণে এসেছিল বা তাদের সভাকবি কে ছিল, তাদের লেখা গ্রন্থের নাম, জাস্ট এইগুলোই, মানে আর বেশি ডেপথে যোগ করার দরকার নেই। এবারে তুমি ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলে চলে এসো, মানে তোমাকে ওই পলাশির যুদ্ধ বা মহাবিদ্রোহ ওই জায়গাগুলো থেকে একটু ভালো করে পড়তে হবে, এখন থেকেই করে নাও যাতে তোমার মেনে কভার হয়ে যায়। তারপরে জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেটা আছে ভারতের জাতীয় কংগ্রেস, ওখান থেকে কিন্তু কোশ্চেন আসি, তোমার প্রিলি হোক বা হয়তো মেনের ক্ষেত্রে আসতে পারে। তারপরে ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো বিভিন্ন ন্যাশনাল ফ্রিডম মুভমেন্ট যেগুলো আছে সেগুলো অসহযোগ আন্দোলন, তারপরে তোমার আইন অমান্য আন্দোলন, ভারত ছাড় আন্দোলন, বিভিন্ন কমিশন যেগুলো আছে হান্টার কমিশন, উডের ডিসপ্যাচ, তারপরে হচ্ছে রাওলাট আইন, এই যে ইম্পর্টেন্ট গুলো আছে। তারপরে যে স্বাধীনতা সংগ্রামে তোমার গান্ধীজির ভূমিকা বা নেতাজির ভূমিকা, এইগুলো হয়ে গেল। নৌ বিদ্রোহ একটা ইম্পর্টেন্ট আছে, ভারত ছাড় আন্দোলন ইম্পর্টেন্ট আছে ওই পোর্শন গুলোতে। আর জাতীয় কংগ্রেসের চ্যাপ্টারে কে কত সালে অর্থাৎ সভাপতিত্ব করেছিল, তারপরে প্রথম সভাপতির নাম, শেষ সভাপতির নাম, সব থেকে কম বয়সের সভাপতির নাম বা প্রথম মহিলা সভাপতির নাম, প্রথম তারপরে ভারতীয় মহিলা সভাপতির নাম, তারপরে যে বিভিন্ন গোলটেবিল বৈঠকগুলো আছে সেই গোলটেবিল বৈঠক কত সালে হয়েছিল, কারা অ্যারেঞ্জ করেছিল, কারা অনুপস্থিত ছিল। জাস্ট এইগুলোই, মানে এত যেগুলো বললাম না এইগুলো মানে অনেক হয়ে গেল কিন্তু। তো এইগুলোই তোমাকে সিকুয়েন্স অনুযায়ী পরপর রেডি করতে হবে এবং মনে রাখার কৌশলটা নিজেকেই অর্জন করতে হবে কিভাবে করবে। জিওগ্রাফি পার্টে চলে আসো। জিওগ্রাফি পার্টে পশ্চিমবঙ্গের ভূগোল যেটা সেটা মাস্ট, মানে ওখান থেকে আসবেই প্রিলি এবং মেন দুটোতেই যারা এসআইয়ের জন্য করছো। তো নদ নদী, পাহাড় পর্বত, স্বাভাবিক উদ্ভিদ, জলবায়ু, খনিজ সম্পদ, এই পয়েন্টগুলো তোমাকে ভালো করে করতে হবে। তারপরে যেটা প্রাকৃতিকের মধ্যে যেগুলো পড়ছে, প্রাকৃতিকের মধ্যে তুমি অপসুর, অনসুর, তারপরে কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি কবে হয় ডেটগুলো,
ওই ব্যাপারগুলো একটু দেখে রাখো। বাউন্ডারি গুলো দেখে রাখো, মানে কার সাথে বাউন্ডারি টাচ আছে, মানে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে কোন কোন দেশের বা পার্শ্ববর্তী রাজ্যের আছে, সেই সাথে আমাদের ভারতের সঙ্গে কোন কোন দেশের বা অন্যান্য রাজ্যের সঙ্গে যে বাউন্ডারি লাইনগুলো আছে সেইগুলো ম্যাপ দেখে দেখে করো। কারণ তুমি এমসিকিউ কত প্র্যাকটিস করবে এভাবে মনে থাকবে না, তুমি ম্যাপ দেখে দেখে করো, তাহলে দেখবে তুমি পরীক্ষায় যেরকমই কোশ্চেন দেখ না কেন ওই কোশ্চেনগুলোর মধ্যে তুমি সেগুলো করতে পারবে। এবার চলে আসছি আমরা ইকোনমিক্স পার্টে। ইকোনমিক্স থেকেও কিন্তু কোশ্চেন আছে। ইকোনমিক্স থেকে বলতে কি, যে গ্যাজেট লেভেলের বা 11-12 লেভেলে যে ইকোনমিক্স থেকে সেরকম ধরনের কোশ্চেন আসে না। মানে ইকোনমিক্স এর পার্টে বলতে গেলে ব্যাংকিং সিস্টেমটা অনেকটা ঢুকে যায়, মানে IMF। হ্যাঁ, আরেকটা জিনিস সেটা বলতে গিয়ে মনে পড়ে গেলে, যে বিভিন্ন অর্গানাইজেশন যেগুলো আছে, যেমন ইউএনও বা ইউএন এর যে বিভিন্ন শাখাগুলো আছে, সেই শাখাগুলোর হেডকোয়ার্টার কোথায়, এই যে এখান থেকে একটা কোশ্চেন আছে। বিভিন্ন খেলাধুলার যেগুলো টার্ম আছে, মানে টার্ম বলা হয় বা হয়তো তোমার কাপ আছে, সেইগুলো থেকে একটা কোশ্চেন আছে। স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে গেলে, স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে গেলে বিভিন্ন উপজাতি যেগুলো আছে, সেই সমস্ত উপজাতি কোন রাজ্যের, সাধারণত দেশের মধ্যেই করো, ইন্টারন্যাশনাল অত করা দরকার নেই, সেই উপজাতি বিদ্রোহগুলো। তারপর হচ্ছে বিভিন্ন ফিল্ডে যারা হয়তো সঙ্গীতের বিভিন্ন আছে, হয়তো তবলায় কে বা সারেঙ্গিতে, বা কে হয়তো গিটারে কে ভালো, এরকম ভাবে যেগুলো ইম্পর্টেন্ট নাম আছে সেগুলো করবে। ইকোনমিক্স এর পার্টটা এইগুলোই, মানে ব্যাংকিং রিলেটেড যেগুলো বললাম সেইগুলোই, বা হয়তো পার ক্যাপিটা ইনকামে কোন রাজ্য এগিয়ে বা কোন রাজ্যের বেশি বা কোন রাজ্যের কম, ঠিক আছে। তারপরে ওই সেন্সাস টেন্সাস কত সালে হয়েছিল, কারা করে, কোন সার্ভেটা কারা করে, ইউনিয়ন হয়তো ডেভেলপমেন্টের কাজ যেসব করে, জাস্ট এইগুলোই তুমি করবে ইকোনমিক্স এর মধ্যে। মোটামুটি হয়ে গেল জেনারেল স্টাডি। এবার ম্যাথ বলি, ম্যাথের ক্ষেত্রে কি করবে। হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স বলে দিই, যে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে কি করবে, যে 1 নম্বর হচ্ছে খেলাধুলা, মানে ক্রিকেট বিশ্বকাপ বা ফুটবল বিশ্বকাপ, হকি বিশ্বকাপ, এগুলো লাস্ট কোথায় হয়েছে এবং আগামীতে কোথায় হবে। এরপর হচ্ছে রাজ্য সরকার কেন্দ্র সরকারের খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রকল্পগুলো আছে। তারপর হচ্ছে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি সম্প্রতি কোনো বিদেশ সফরে গিয়েছিল কিনা, বা কেউ বাইরে থেকে বিদেশ সফরে আমাদের ভারতে এসেছিল কিনা। আর হচ্ছে ইম্পর্ট্যান্ট হচ্ছে বইয়ের নাম, মানে কোনো বিখ্যাত ব্যক্তি যদি কোনো বই টই লিখে রাখে। আর একটা জিনিস, যে কোনো এক্সামিনেশনের ক্ষেত্রে এপিজে আব্দুল কালামের একটা জিনিস পেয়ে যাবে। তো এপিজে আব্দুল কালাম সম্পর্কে একটু A to Z ভালো করে জেনে নেবে। ওর দেখবে বিভিন্ন সময় ওর লেখা বইয়ের নাম দিয়ে দেয়, যেটা কার লেখা, বা হয়তো বলে দিলে যে ওর এপিজে আব্দুল কালামের কোনটি এর মধ্যে কোন বইটি লিখেছেন। তো একটু ভালো করে নিয়ে, আর ও কবে রাষ্ট্রপতি হয়েছিল, কবে বেরিয়েছিল। আমি যে কোনো এক্সামিনেশনের ক্ষেত্রে দেখেছি যে এপিজে আব্দুল কালাম স্যার কিন্তু থাকেন, মানে ওই ব্যক্তি। তো ওটা একটু দেখে নেবে। দেখো, ভিডিওটা একটু লেন্দি হবে, তার কারণ তোমাদের অনেক দিনের ডিমান্ড ছিল যে কোন কোন পার্টগুলো করবে, তো সেই জন্য একটু ধৈর্য ধরে দেখে নাও, আশা করি তোমাদের উপকার হবে। এবারে ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে আসি। ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে তোমার প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, আর হচ্ছে অনুপাত। কারণ এইগুলো শিখে নিলে পরে বাকি অঙ্কগুলো হয়েও যাবে, এবং এখান থেকে কিন্তু অঙ্ক ভালোই আসে। তারপর হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, আর এইদিকে হচ্ছে তোমার নাম্বার সিস্টেম, আর হচ্ছে লসাগু গসাগু, বা হচ্ছে সিম্পলিফিকেশন। এই হচ্ছে এতগুলো চ্যাপ্টার। এবার এই চ্যাপ্টারগুলো তুমি চ্যাপ্টার ধরে ধরে আস্তে আস্তে অঙ্ক প্র্যাকটিস করো, দেখবে বেশিরভাগ ক্ষেত্রে কিছু টাইপ অঙ্ক থেকে সেই টাইপগুলোই বেশিরভাগ থাকে। তুমি যে কোনো বই, চঞ্চল ঘোষ বলো বা অ্যারিহ্যান্ট বলো, তারপরে উপকার পাবলিকেশন বলো, এই সমস্ত বই নিয়ে, কিরণ পাবলিকেশন, এই সমস্ত বইগুলো নিয়ে তুমি প্র্যাকটিস শুরু করে দিতে পারো। এবার যখন অঙ্ক প্র্যাকটিস করবে, কিভাবে করবে, তুমি ডিটেলসে করবে। তাহলে ডিটেলসে করলে, ডেসক্রিপটিভে করলে কি হবে, তোমার পিলিট মানে যারা শুধুমাত্র কনস্টেবল দিচ্ছ তাদের ক্ষেত্রেও লাগবে, বা এসআই এর যারা মেন দেবে তাদের ক্ষেত্রেও লাগবে। আর না লাগুক, তুমি হয়তো মেন পরীক্ষা দিচ্ছও না, বা হয়তো এসআই দিচ্ছ না, কিন্তু ডেসক্রিপটিভে অঙ্ক করলে কি হবে, নলেজটা তোমার ডেপথে আসে, তার ফলে তোমার মানে শর্টকাটটা শিখতে সুবিধা সহজ হয়ে যায়। তো সেই জন্য অঙ্ক যখন থেকে প্রথম থেকে প্র্যাকটিস করবে, তুমি ডেসক্রিপটিভ ওয়েতে প্র্যাকটিস করবে। অঙ্কর চ্যাপ্টারগুলো চলে গেল। এবার হচ্ছে তোমার বাংলা, মানে যারা এসআই দিচ্ছ, বাংলা পোর্শনটা কিভাবে করবে। বাংলা পোর্শনে দেখো, যে রিপোর্ট রাইটিংটা মাধ্যমিক পর্যন্ত যেমন করেছে ওই রকম রিপোর্ট রাইটিং আসবে না। রিপোর্ট রাইটিং যেগুলো আসবে একদম এডিটোরিয়াল টাইপের রিপোর্ট রাইটিং আসবে, এবং সমাজ সচেতনতামূলক বা পরিবেশ সচেতনতামূলক, মানে যেমন হয়তো চাইল্ড লেবার, তারপরে শিশু মানে রক্তদান শিবির, তারপরে হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা, বা বাস্তুতন্ত্র যেটা বিঘ্নিত হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং, তারপরে তোমার গ্রিন হাউস এফেক্ট, ওজোন স্তর ধ্বংস, এই সব টাইপের, জল সংরক্ষণ, তারপরে যে জল দূষণ, প্লাস্টিক দূষণ, যে টপিকগুলো বললাম, এই রকম ধরনের টপিক, এখন হয়তো সব মনে পড়ছে না, এই রকম ধরনের টপিক খুঁজে নিয়ে লিখুন।
তারপরে হচ্ছে আমরা ইংলিশের ক্ষেত্রে চলে আসি। ইংলিশের ক্ষেত্রে তোমাদের রিপোর্ট রাইটিংও আসতে পারে বা এসে রাইটিংও লিখতে পারে। মানে এসে যেমন বাংলা যেমনগুলো বললাম, মানে ওই রকম ধরনের, হয়তো মাদক বিরোধী, তারপরে হচ্ছে সোশ্যাল সাইটের প্রভাব বা মোবাইলের এফেক্ট, মানে এইরকম টাইপের টপিক তোমাকে লেখা প্র্যাকটিস করতে হবে। আর পেশি তো একদিনে হয় না, পেশিটাও তুমি আস্তে আস্তে প্র্যাকটিস করো। বা আগে সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে একটা সেন্টেন্স স্ট্রাকচার করা। এটা হচ্ছে সব থেকে জরুরি মেন এক্সামের জন্য। আর এখন যেহেতু তোমাদের সেকশনাল কাট অফ হয়ে গেছে, জানো যে 12.5 পেতেই হবে, তো যাদের ক্ষেত্রে ইংলিশে খুব ভয় আছে তাদের ক্ষেত্রে এখন থেকে কিন্তু বেসিকটা ক্লিয়ার করে রাখো। তোমাকে এখন প্রথম থেকেই যে একদম এসে লিখতে হবে, প্রথম থেকেই যে তোমাকে রিপোর্ট লিখতে হবে এমনটা নয়। আগে বেসিকটা ক্লিয়ার করো, মানে তুমি আগে নির্ভুল সেন্টেন্স লেখা শেখো, তারপরে ওইগুলো করতে যাবে। তাহলে সবশেষে এটাই বলবো যে তোমরা যারা দৃঢ় প্রতিজ্ঞ যে মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের হাই কনস্টেবল বা এসআই এক্সামিনেশনের ক্ষেত্রে তোমরা ক্র্যাক করবে, লাগাবেই, ঠিক আছে, তোমরা এখন থেকে আগে ভালো করে দেখে নাও যে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি ঠিক আছে কিনা, স্ট্রং আছে কিনা, তবে তোমরা এই লাইনে এসো এবং প্রিপারেশন নাও, তোমরা সাকসেস অবশ্যই পাবে। লাস্ট একটা কথা, এটা আমার ব্যক্তিগত কথা, মানে আমার ব্যক্তিগত কথা বলছি, বিশেষ করে হেটার্সদের জন্য, মানে যারা তোমরা আমাকে মানে হেট করো, তারা হয়তো মানে দেখতে পাবে না, তার কারণ তোমরা প্রথমে ভিডিও আমার স্টার্ট করো, তারপর একটা লাইক মেরে গালি দিয়ে চলে যাও, জানি। তো যদিও কেউ দেখে থাকো স্কিপ করে করে লাস্টে, তো তাদের জন্য বলা যে কে কি করে, ঠিক আছে, মানে সরকারি একটা চাকরি পাওয়া মানেই হচ্ছে যে সফলতা, সাকসেস পাওয়া, এমন ভ্রান্ত ধারণা কিন্তু তোমাদের দূর করা উচিত। আর আমি নিজে সরকারি চাকরি পাইনি কি করিনি সেটা আলাদা কথা, মানে আলাদা প্রশ্ন, কিন্তু এটা তোমাকে দেখতে হবে যে যে তোমাকে গাইড করছে বা যেখান থেকে তুমি হেল্প পাচ্ছ সেখান থেকে আদৌ কি পাচ্ছ, মানে টু দা পয়েন্ট কি পাচ্ছ, সেই জিনিসটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে। আমি একসময় নিজেও, আমি হয়তো ডব্লিউপি অ্যাসপিরেন্ট বলবো না, যে অ্যাসপিরেন্ট ছিলাম সেরকম না, তবে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দিয়েছিলাম, মানে এসআই এর পরীক্ষাও দিয়েছিলাম, অন্য পরীক্ষা দিয়েছিলাম, প্রিলিমিনারিতে সফল হয়েছিলাম, কিন্তু আমার হাইটের প্রবলেম আছে, হাইটের জন্য আমি পাইনি, তারপর থেকে আমার এই লাইনে আসা। এবং তার আগে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিলাম এবং আমি পুনেতে জব করতাম। তারপরে যা হোক কোনো কারণে আমার প্রথম থেকে একটা মানে ইচ্ছে ছিল মনের মধ্যে যে আমি একজন টিচার হব, মানে টিচিং প্রফেশনে যাব। তো সেটা এখন ভাগ্যক্রমে দুর্ভাগ্য বলতে পারো, বা হয়তো আমার অপদার্থতাই বলতে পারো, যে আমি সেই কারণের জন্য সরকারি টিচার এখনো হয়ে উঠতে পারিনি। তবে চেষ্টা করব, মানে চেষ্টা করব তোমাদের জন্য যে যতটা ইমপ্রুভ করা যায়, মানে যে সমস্ত ঘাটতিগুলো এখনো আমার মধ্যে আছে সেই জিনিসগুলো আগামী দিনগুলোতে মোটামুটি 2-3 বছর বা 4-5 বছরের মধ্যে অনেকটা ইমপ্রুভ করব। আর মানুষ একটা হচ্ছে যতদিন বাঁচে ততদিন শেখে, মানে যতদিন বাঁচবো ততদিন শেখার চেষ্টা করব এবং ভুলগুলোকে আস্তে আস্তে শুধরে নেওয়ারও চেষ্টা করব, ঠিক আছে। তাই যারা নেগেটিভ কমেন্ট করো, নেতিবাচক কমেন্ট করো, ঠিক আছে, তারা এক্সাক্ট পয়েন্টগুলো বলবে যে কোথায় ভুল লিখেছি বা কোথায় ভুল জিনিস বলেছি, তাহলে আমি আগামী দিনে সেই জিনিসগুলো ঠিক করে নেব, ঠিক আছে। অযথা ফালতু, দেখো তুমি যদি উপরের দিকে মুখ করে যদি থুতু ফেলো তাহলে কি হবে, সেই থুতুটা তোমার নিজের মুখের দিকেই আসবে। এর আগে আমি দেখেছি অনেকে অনেক কিছু লিখেছো, তো আমি একটা সময় আমি নিজেও খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম, তারপরে ভাবতাম যে এইসব ছেড়ে দেবো, এইসব করবো না। তো পরবর্তীকালে আমার স্টুডেন্টও কিছু আমাকে একটা মনোবল মানে জুগিয়েছে যে এইরকম মানে স্যার করবেন না, যে ব্যাপারটা হচ্ছে কিছু নেগেটিভ থাকবে ব্যক্তি, তো সেই ব্যক্তিগুলো বলবে, কিন্তু সেই বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে। তাই আমি বলবো যে তোমরা নেগেটিভ ব্যক্তি ছিলে বা যারা তোমার আমার বিরোধিতা করেছিলে বা আমাকে ভুলভাল কমেন্ট করেছিলে, তো তাদের কাছে আমি কৃতজ্ঞ, মানে তোমাদের জন্যই আমি আজকে অনেকটা সাকসেস পেয়েছি। মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে জানো যে পুলিশের এসআই অনেকেই আমার কাছে সাকসেস পেয়েছে পড়ে। তবে সব জিনিসটা আমি পুরো ক্রেডিটটা আমি নিজে নিচ্ছি না, তাদের অবশ্যই তাদের ক্রেডিট 99% আছে, আমার ক্রেডিট 1% আছে। মানে আমি তাদেরকে জাস্ট গাইড করেছি, তাদের যদি ইচ্ছা না থাকতো বা তারা যদি সেই জিনিসগুলো না নিত তাহলে তো আর তারা এসআই হতো না। তো সবশেষে এটাই বলবো, সবাইকে বেস্ট অফ লাক, মানে তোমরা এখন থেকে চেষ্টা করো, ঠিক আছে। তোমাদের যদি লক্ষ্য যদি এটা থাকে তাহলে তোমরা একদিন নিশ্চয়ই সফল হবে। আমি আজকে ইউটিউব বা এই জিনিসটার জন্য আমি আজকে 2 বছর থেকে টানা পরিশ্রম করেছিলাম, ঠিক আছে। 2 বছর ধরে আমি প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা করে পরিশ্রম করেছি। তো আজকে এই জায়গাটাতে আমি আসতে পেরেছি, এই জায়গাটা আসতে পেরেছি, মানে যে বিশাল মহান কিছু আমি করেছি সেটা আমি তোমাদের কাছে দাবি করছি না। এই জিনিসটাই বলতে চাইছি যে আমার লক্ষ্য ছিল এটাই, যে আমি টিচিং প্রফেশনে আসবো এবং কাউকে কিছু শিখাতে পারবো এবং কাউকে কিছু দিতে পারবো। সেই জিনিসটা বলছে যে অনেকটাই অর্জন করতে পেরেছি, তবে সেই ক্ষেত্রে এটা আমার সাকসেস। তো সাকসেস প্রথমেই বলেছিলাম যে বিভিন্ন অর্থে হতে পারে,
তাই তোমাদের যদি ওটা সাকসেস হয় যে পুলিশে চাকরি পাওয়া, তাহলে এইভাবে তোমরা এগিয়ে থাকো এবং কনস্ট্যান্ট থাকো নিজের পজিশনে, তাহলে অবশ্যই পাবে। আর সবশেষে আর একটা বলবো, যে পাশের বাড়ির ছেলেটাও অমুক স্যারের কাছে পড়ে বা অমুক ইনস্টিটিউটে পড়ে চাকরি পেয়েছে মানে তোমাকেও পড়তে হবে এমন ব্যাপার নেই। সব থেকে সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি। আমি বলবো না, কারণ আমি নিজে পড়াই, টাকা নিয়ে পড়াই বলে বলবো না সে আমার কাছে তোমরা পড়তে এসো। তুমি যদি সেলফ স্টাডি করতে পারো তাহলে তার থেকে আর বড় মানে বিশাল কিছু হয় না, ঠিক আছে। তবে এখনকার যুগে আরো যেটা হয়, বেশিরভাগ টিচার বা বেশিরভাগ কোচিং সেন্টার বিশেষ করে ব্যবসার জন্যই পড়ায়, মানে টাকা ইনকামের জন্যই পড়ায়। তো সেই জায়গা থেকে তুমি যদি সেলফ স্টাডি করতে পারো অবশ্যই ভালো। তো আরো একবার শেষে সবাইকে বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিও শেষ করছি।